লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। না, রণদাদাকে আমি এক বিন্দু বিশ্বাস করি না। আমাকে খুব সাবধানে থাকতে হবে। আমি একটু বেখেয়ালি হলেই রণদাদা ইন্দ্রবাবু চরম ক্ষতি করে দেবে। সেটা তো আমি কিছুতেই হতে দেব না। আপনারা তো শুনেছেন যে আমার ছেলে ইন্দ্র সে অসুস্থ, তাই আসতে পারেনি, কিন্তু আজ এখানে একজন উপস্থিত রয়েছে যে আমার অত্যন্ত কাছের আমার পুত্রবধূ মিতুল, আমার মিতুল মা। আমি চাই মিতুল আপনাদের কিছু কথা বলুক। এসো। বাবা বলে যাওয়ার পর আমার আর কিছুই বলার থাকতে পারে না। আমি তাও আপনাদের বলবো, আপনারা সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন যেন এই ব্যবসাটা আরো অনেক বড় হতে পারে। আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে এই ব্যবসাটা আরো অনেক বড় হোক। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা কেউ চিন্তা করবেন না। আপনাদের সবার কাছের ইন্দ্রবাবু সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি অফিসে জয়েন করবেন। দাদু, আমি গিয়ে একটু খাবার দাবারের ব্যবস্থাটা দেখে আসছি। হ্যাঁ, অল্প তো ক্যাটারারকে বলে দিয়েছো তো? কথা তো এখানেই আছে, ও যা বলার ফোনে বলছে। ওগুলো সামনাসামনি না গিয়ে বললে হবে না। আমি দেখে আসি, কিছু না কিছু গন্ডগোল করবে ওরা। যা 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 যা। আপনারা যারা এত বছর ধরে এই কোম্পানিতে কাজ করছেন তাদের প্রত্যেককে আজ পুরস্কৃত করা হবে। চলুন আমরা সবাই এইভাবে হাতে হাত ধরে এই ব্যবসাটাকে আরো অনেক দূর নিয়ে যাই। কি ব্যাপার, রণদাদা কোথায় গেল? ব্যাস, আমার এইটুকুই বলার ছিল। দিদি, রণদাদা কোথায়? মির্জা ভাই তো এখানে। বাবা, কি হয়েছে মিতুল? এরকম হুড়মুড় করে নেমে এলে আর এখন ছটফট করছো কেন? রণদাদা এখানে কোথাও নেই। সত্যিই তো কোথাও দেখতে পাচ্ছিল, কোথায় গেল? নির্ঘাত আসল কাজে নেমে পড়েছে। ফোনটা ধর। হ্যাঁ বলো মিতুল। হ্যালো দাদা, আমি মিতুল বলছি। রণদাদা অফিসের পার্টি থেকে বেরিয়ে গেছে। কোনো চিন্তা করো না মিতুল, আমরা একদম রেডি আছি। অসীমা, রেডি হও। ওকে স্যার। মিতুল, তুমি একটা কাজ করো, তুমি বড় ইন্দ্রকে ফোন করে কথাটা বলে দাও। তুমি ঠিক বলেছো। কি হলো মিতুল? ফোনটা ধরলো না কেন? আমি তো সবসময় ফোনটা নিজের কাছেই রাখি, তাহলে ফোনটা ধরলেন না কেন? মিতুল, আরেকবার চেষ্টা করে দেখো। ফোনটা ধরো, ফোনটা ধরো ইন্দ্রবাবু, ফোনটা ধরো। ধরছে না। দাদা ভাই, দাদা ভাই কোথায়? দাদা ভাই, ও মাই গড, কি করতে চাইছে ইন্দ্র? আমাকে মারবে নাকি? না 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 না, ওকে ওকে আটকাতে হবে, ওকে আটকাতেই হবে। না না, আমার পক্ষে আর এক মুহূর্ত থাকা সম্ভব না করে দিদি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি করবে ভাবছো? আমি জানতাম দাদা সুযোগ পেলেই পালাবে।
এই জন্য বারবার করে বলেছিলাম দাদা ভাইকে একা ফেলে আসিস না তোরা। শুভ প্লিজ মাথা ঠান্ডা কর, এখন মাথা গরম করলে আমরা কিন্তু বেশি মুশকিলে পড়বো। আচ্ছা ঠিক আছে, শোনো, এখানে আর বেশি কথা না বলেই ভালো। আশেপাশে রণর লোকজন থাকতে পারে। মিতু দিদি, বলছিলাম সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ গো, সব কিছু ঠিক আছে। বলছি তুমি একবার এই দিকটা একবার দেখে নাও। ঠিক আছে ঠিক আছে। আমাদের আর দেরি করা ঠিক হচ্ছে না, আমাদের এক্ষুনি যেতে হবে। কিন্তু সবাই মিলে যদি এরকম হুট করে বেরিয়ে যায় তাহলে তো লোকজন সন্দেহ করবে। তাহলে এখন কি উপায় মিতুল? তুমি এখানেই থাকো। তুমি কিন্তু বাবা আর পিসিমণি দাদু কাউকে কিচ্ছু জানাবে না, ওনারা চিন্তা করবেন, ঠিক আছে? আমরা এখন আসছি অল্পদা। আচ্ছা শোনো, যা করবে সাবধানে করবে। আর কলি, আমি তোমায় নিয়ে চিন্তায় থাকবো, সাবধানে থেকো। আর যা হবে আমার সমস্ত খবর দেবে, কেমন? হ্যাঁ, তুমিও সাবধানে থেকো। এলাম, হ্যাঁ, এসো। দাদা ভাই তুই কি করছিস? কি ছুরিটাকে নিচে নামা দাদা ভাই। কি হয়েছে তোর? আরে আমি তোর কোনো ক্ষতি করতে চাই না। মিতুল তোকে আমার এগেনস্টে ভুল বুঝিয়েছে। আমি তোর ক্ষতি করতে চাই না দাদা ভাই। তুই ছুরিটাকে নিচে নামা। কি হয়েছে তোর? তুই ছুরিটাকে নিচে নামা দাদা ভাই। আই এম সরি, আমি কিছু করিনি। তুই ভুল ভাবতিস আমাকে। দেখলি তো রণ, ভয় পেলে কেমন হয়। সব সত্যি কথা বেরিয়ে এলো তো। আপনি সব কি বলছেন? কে দাদা ভাই? আপনি এরকম করছেন কেন? আপনি ওখানে যাননি যেখানে সবাই গেছে? আমি তো ফল খাচ্ছিলাম। থ্যাংক গড, তার মানে আমি ভুল ভাবছিলাম। বাঁচা গেল। আচ্ছা, আপনি এখানে কি করছেন? হ্যাঁ, যান, সবাই যেখানে গেছে যান। যান না, যান। আমি তোকে অফিসে নিয়ে যেতে এসেছিলাম। সবাই ওয়েট করছে তোর ওখানে। না, আমি আমি কোথাও যাবো না। আমি কোথাও যাবো না। আমি এখানে থাকবো। আমি বারবার বলছি, আমার কাউকে মনে পড়ছে না। আপনি কেন জোর করছেন আমাকে? হ্যাঁ, আমি কোথাও যাবো না, কোথাও যাবো না আমি। শোন না, তুই একটা কাজ কর, এটা আমাকে দে। দেখ, তুই অফিসে চল, তোর ওখানে গেলে খুব ভালো লাগবে। সবাইকে দেখে তোর সবকিছু মনে পড়ে যাবে। তুই চল না অফিসে প্লিজ। এবার আর না করবো না। মিতুল যা বলে গেছে সেভাবেই চলতে হবে। রণর সঙ্গেই বেরোতে হবে। আরে কি এত ভাবছিস তুই? চল না, তুই গেলে সবারও খুব ভালো লাগবে, আমারও খুব ভালো লাগবে। এবার তুই বুঝবি রণ, নিজেই নিজের জালে জড়িয়ে পড়েছিস তুই। আজই তোর সব খেলা শেষ হয়ে যাবে। আচ্ছা বেশ, আপনি এত করে বলছেন যখন, চলুন। আজ রণদাদার সব খেলা আমি শেষ করব। কিন্তু মিতুল, কোথায় যাব আমরা? ইন্দ্রবাবু যেখানে গেছে সেখানে। দাদা ভাই কোথায় গেছে আর আমরা জানবোই বা কি করে কোথায় গেছে? তুমি কোনো চিন্তা করো না শুভ দাদা। ইন্দ্রবাবু সময় সময় জানাতে থাকবেন উনি কোথায় গেছেন, কোন রাস্তা দিয়ে গেছেন। আমরা সেই মতোই যাব, ঠিক আছে? চলে এসো, আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। হ্যালো স্যার, কাজ হয়ে গেছে। গাড়ির ব্রেকের তার কেটে দিয়েছি। ওকে স্যার। রণ আসার আগে মিতুলকে মেসেজটা করে দিই। মিতুল, আমরা বেরিয়ে পড়ছি। রণ আমাকে নিয়ে কোথায় যাচ্ছে জানি না। বলেছে অফিস যাচ্ছি, কিন্তু অফিসে তো ডেফিনেটলি যাবে না। আমার লোকেশন পাঠিয়ে রাখলাম, ফলো করতে থেকো। ইন্দ্রবাবু মেসেজ করছে। আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছি, কিন্তু শুভ দাদা তোমাকে আরো জোরে গাড়ি চালাতে হবে। হ্যাঁ, চল বেরোই তাহলে।
রণদাদাকে আমার একটু ভরসা নেই। ও যখন তখন যা খুশি করে দিতে পারে। আমি ইন্দ্রবাবুকে বেশিক্ষণ একা রণদাদার কাছে রাখতে পারবো না। তুমি জোরে চালাও। মিতুল, আমার না প্রচন্ড টেনশন হচ্ছে। তুমি কেন এত রিস্ক নিতে গেলে বলো তো? তার থেকে মেজদাবাইকে আগেও যদি পুলিশের হাতে ধরিয়ে দিতে তাহলে এত প্রবলেম হতো না। তুমি বুঝতে পারছো না কলি দিদি, পুলিশের হাতে ধরিয়ে দিলে রণদাদার একটা কিংবা দুটো অপরাধ প্রমাণিত হতো, কিন্তু রণদাদা যে হাজার হাজার অপরাধ করেছে সেগুলো প্রমাণিত হতো না। সেই সব কিছু প্রমাণিত করতে হলে রণদাদাকে হাতে নাতে ধরতে হবে। ঠিক বলেছো মিতুল, এমন একটা ব্যবস্থা করো যাতে ও নিজের অপরাধ নিজে মুখে স্বীকার করে। কি হলো শুভ? কি হয়েছে শুভ দাদা? আরে ব্রেক ধরছে না। কি? আরে শুভ, গাড়ির ব্রেক ধরছে না মানে এটা কি? শুভ তুই সাবধানে সাবধানে। ঠিক আছিস? তুমি ঠিক আছো শুভ দাদা? সব ঠিক আছে? আমি ঠিক আছি। কি হলো বলতো? দেখছো কি হয়েছে? সর্বনাশ। কি হয়েছে? ব্রেকের তার কাটা। কেউ আমাদের গাড়ির ব্রেকের তার কেটে রেখে দিয়েছিল। জন্য প্রাণে বেঁচেছি, না হলে আমাদের আরো বড় ক্ষতি হতে পারত। আমি বুঝতে পেরেছি, রণদাদা বুঝে গেছে আমরা ওদের ফলো করছি। বুঝে গেছে ও। কি করবো এবার আমরা? আমি এই ভয়টাই পাচ্ছিলাম। রণদাদার মাথায় সাংঘাতিক তাড়াতাড়ি চলে। শুভদাদা আমাদের তো আটকে দিল, এবার কি করে ওখানে পৌঁছবো? তো একা ইন্দ্রবাবুকে নিয়ে যাচ্ছে, আমার খুব ভয় করছে। ও ইন্দ্রবাবুর কোনো ক্ষতি করে দেবে না তো? অসীমাদি দাদা আছে, কিন্তু অসীমাদি দাদা তো আমাদের ফলো করছে, ইন্দ্রবাবুকে ফলো করার তো কোনো উপায় নেই। বলে দিদি কি করবো বলো না, কি করবো? ইন্দ্রবাবুর কোনো ক্ষতি করে দেবে না তো? আমি বুঝতে পারছি না, আমাদের যে করে হোক ওখানে পৌঁছতে হবে, কিন্তু এখন কি করে পৌঁছবো? কিন্তু মিতুল, আমরা ওখানে কি করে পৌঁছবো? এই রাস্তায় তো বেশি গাড়িও চলে না। তুমি এখন কার সাহায্য নেবে? এই জন্য তোমাকে বারবার বলেছিলাম একা এত বড় রিস্কটা নিও না। এবার কি করবে তুমি? তুই আমাকে এই একই জায়গায় এনে মারতে চাইছিস তো রণ, কিন্তু এবারে এরকম কিচ্ছু হবে না। চিনতে পারছিস জায়গাটা? খুব সুন্দর না? তোর মনে আছে নিশ্চয়ই যে তোকে কেউ এখানে কুমির ভর্তি জলের মধ্যে জ্যান্ত ফেলে দিয়েছিল, আর কুমিরগুলো তোর তোর জ্যান্ত শরীরে কামড় বসিয়েছিল, তোর শরীরে অনেক ক্ষত এসেছিল। আজকেও না ওই কুমিরগুলো তোকে পাবে, কিন্তু একটা দুঃখের ব্যাপার কি জানিস দাদা ভাই? কুমিরগুলো তোর জ্যান্ত শরীরটা পাবে, তোর জ্যান্ত শরীরে কামড় বসানোর আনন্দটা ওরা পাবে না রে। আজকে ওরা যেটা পাবে সেটা হলো মরা ইন্দ্রজিৎ লাহিড়ীর দেহ। আর সেটা যদি উল্টো হয় রণ? কি কি বললি তুই? কি নামে ডাকলি আমাকে? রণজিৎ লাহিড়ী আমার মেজো ভাই, আমার ফ্যামিলি মেম্বার। তোর সব মনে পড়ে গেছে? আমি তো কিছু ভুলিনি যে মনে পড়বে। তার মানে তুই 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 এতদিন তোর সব মনে ছিল? তুই তুই এতদিন ধরে এক্স্যাক্টলি রণ, আমি এতদিন ধরে অভিনয় করে গেছি, আর সেটাও শুধুমাত্র তোর জন্য। তুই আমাকে বাধ্য করেছিস এই অভিনয়টা চালিয়ে যেতে। রণজিৎ লাহিড়ী, তুই কি ভেবেছিস তুই এতদিন ধরে সব সময় খেলা সাজিয়ে যাবি আর তুই দান দিয়ে যাবি? আমরা কেউ বুঝতে পারবো না।
এবার খেলাটা আমরা সাজিয়েছি, আর তোকে দেখেই মনে হচ্ছে তুই বোকা বনে গেছিস। তুই অনেক যন্ত্রণা দিয়েছিস, অনেক অনেক অন্যায় করেছিস, তোকে শাস্তি পেতেই হবে। তুই জানিস শেষবার যখন তুই কুমিরের মুখে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি, শেষ পর্যন্ত তোকে আমি বিশ্বাস করতাম, কিন্তু আর না, আর না, আর আমি তোকে বিশ্বাস করি না। ওই কুমিরের দেওয়া প্রত্যেকটা ঘায়ের দাগের ব্যথা যখন হয় তখন মনে করিয়ে দেয় আমার ভাই আমাকে জলে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। তোকে একটা জিনিস দেখায়, দেখ শুধু কুমিরগুলো দেখতে পাচ্ছিস তো, দেখ না। আরে দাদা ভাই দেখ না, দাদা ভাই দেখ না, তোর তো সত্যি কিছু হয়নি, তুই তো একদম সুস্থ আছিস, সব মনে আছে তোর। কিন্তু আমি যে মুক্তিকে দিয়ে তোকে স্লো পয়জন ইনজেক্ট করালাম। ও হ্যাঁ, মুক্তি আমাকে স্লো পয়জন দেয়নি। কেমন জানিস তো? কারণ মুক্তির মধ্যে একটা মনুষ্যত্ব আছে। যখন ও দিতে গেছিল ওর মধ্যে ভয় হয়েছিল, হাত কেঁপেছিল, কিন্তু তুই আমার নিজের ভাই হয়ে তো সেটা হয়নি। কারণ তুই মানুষ নয়, তুই একটা পশু। তোকে একবার না, দুবার না, বারবার সুযোগ দিলেও তুই তোর দাঁত নখ বার করবি, ঠিক যেমনটা বার করেছিলিস অন্তরা আর সোহাগকে মারার আগে। তুই মানুষ নয়, তুই একটা পশু। তোকে একবার না, দুবার না, বারবার সুযোগ দিলেও তুই তোর দাঁত নখ বার করবি, ঠিক যেমনটা বার করেছিলিস অন্তরা আর সোহাগকে মারার আগে। কি হলো, চমকে গেলি? ভাবছিস তো আমি কি করে এসব জানলাম? আমি এখন সবটা জানি রণ। তোর সব কাণ্ড কারখানা আমার কাছে পরিষ্কার, ক্লিয়ার। অন্তরা আর সোহাগকে তুই মারার চেষ্টা করেছিলিস সেটা আমি আর জানি। হ্যাঁ, মারার চেষ্টা করেছি ওদের, আমি বেশ করেছি। তোর গায়ে হাত তুলতে না আমার ঘৃণা হয়। তুই খুব ভালো করে জানিস দাদু কোম্পানি বাড়ি সবটা সোহাগের নামে লিখে দিয়েছে, আর সেই আগে তোর সোহাগকেও মারতে হাত কাঁপেনি। ওইটুকু একটা বাচ্চাকে মারতে তোর খারাপ লাগেনি। তুই পিশাচ, জানিস? তুই একটা পিশাচ। আর না, অনেক হয়েছে। আজ তোর এই নোংরা খেলা শেষ। তোর সব অন্যায় শাস্তি তুই পাবি আজকে। কে দেবে আমাকে শাস্তি? মিতুল। মিতুল কোথায়? মিতুল? এত হাসিস না রন, মিতুল আসছে। হ্যাঁ, তুই ওর প্রাণের ইন্দ্রবাবুর গায়ে হাত তুলেছিলিস, তোকে ও এত সহজে ছেড়ে দেবে? এক এক করে প্রতিশোধ নেবে। তোর মুখোশ আজকে ওই টেনে খুলবে। তুই মিতুলের ভরসায় আমার মুখোশ খুলতে এসেছিস? মিতুলের ভরসা? আসো, এসে নে, কারণ তোর এই হাসির পরেই তোর কান্না শুরু হবে। আই ডোন্ট থিঙ্ক সো দাদা ভাই। আমার মনে হয় তুই একটা খুব বড় ভুল করছিস, কারণ এরপর তোর কান্নার পালা শুরু হবে। আর শোন, তুই যে মিতুলের ভরসায় বসে আছিস না, ওই মিতুল আজ আসবে না। আসবে, মিতুল আজ এখানেই আসবে। আমি এক্ষুনি ফোন করছি। আমার মাথা কাজ করছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করে পৌঁছবো ইন্দ্রবাবুর কাছে। ইন্দ্রবাবু ফোন করছে, রণদাদার সামনে কি করে ফোন করছে? আরে বাবা, তুমি ফোনটা না ধরলে বুঝবে কি করে? ফোনটা ধরো। তুমি বুঝতে পারছো না গলি দিদি, রণদাদার সামনে ফোন করছে। আমার মন কিন্তু খুব ফুট আছে। আরে বাবা, সময় নষ্ট না করে ফোনটা ধরো না। হ্যালো হ্যালো ইন্দ্রবাবু। মিতুল, তুমি কোথায়? আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, আমরা এখানে আটকে গেছি। তুমি রণদাদার সামনে কি করে ফোন করছো? ঠিক আছে তো?
তোমার কিছু হয়নি তো? কি হলো, চুপ করে আছো কেন? বলো না বাবু। মিতুল, আমি একদম ঠিক আছি। আর তোমাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? তো তোমরা ঠিক আছো তো? তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবেই ওকে এখান থেকে যাবই, কোনো না কোনো উপায় আমি নিশ্চয়ই বের করবো। তুমি একদম চিন্তা করো না, তুমি মিতুলের উপর ভরসা রেখো, আমি ওখানে আসছি। হ্যালো হ্যালো ইন্দ্রবাবু, হ্যালো। হ্যালো হ্যালো ইন্দ্রবাবু, কি হলো? কিছু বলছো না কেন? হ্যালো ইন্দ্রবাবু, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো। কি রে দাদা, চুপ করে আছিস কেন? দেখলি তো এক মুহূর্তে কিভাবে খেলাটা ঘুরে গেল। তুই নিশ্চয়ই বুঝতে পারছিস যে তোর বড্ড দেরি হয়ে গেছে দাদা ভাই। তোর এই সুপার ওম্যান বউ না আজকে তোকে আর বাঁচাতে আসবে না, আজকে তোকে কেউ বাঁচাতে আসবে না। কারণ আজকে তোর মৃত্যু আমার হাতে লেখা আছে, রণজিৎ লাহিড়ীর হাতে লেখা আছে। কিচ্ছু করার নেই দাদা ভাই, কিচ্ছু করার নেই। না না করার মতো সময় নেই বললে হবে না শুভ দাদা, কিছু একটা আমাদের করতেই হবে। আমি বুঝতে পেরেছি ইন্দ্রবাবুর সাংঘাতিক বিপদ। দাদা 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 বলছি, আপনার সাইকেলটা একটু দেবেন দাদা। সাইকেল দেবো মানে? মানে আপনার সাইকেলটা না পেলে আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না। কি বলেন দিদিভাই? হ্যাঁ, আসলে আমরা যে গাড়িতে করে এসেছি সেই গাড়ির ব্রেকের তারটা কেটে গেছে, আমরা খুব বিপদে পড়েছি, কিন্তু এক্ষুনি আমাদের একটা জায়গায় পৌঁছতেই হবে, আমার স্বামীর নয়তো অনেক বড় বিপদ হয়ে যাবে। আপনি দয়া করে সাইকেলটা দিন না, আমি নতুন সাইকেল কেনার টাকার ব্যবস্থাও করে দিচ্ছি আপনাকে। শুভ দাদা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা, অনেক বড় উপকার করলেন আমার। শুভ দাদা, করে দিদি তোমরা গাড়িতে এসো, আমি এগোচ্ছি। এছাড়া আর কোনো উপায় নেই করে দিদি, ভোলে বাবাই এখন একমাত্র সহায়। কথাটা শোন। কি করবো?